এবার আমরা একটু রোম্যান্টিক পোয়েম সম্বন্ধে জানব এবং বিখ্যাত রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে জানব। রোম্যান্টিক পিরিয়ড ইংল্যান্ডের ইংরেজি সাহিত্যের বিভিন্ন পিরিয়ড রয়েছে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে একদম পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। তার মধ্যে একটা অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পিরিয়ড হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড। এবং সেই রোম্যান্টিক পিরিয়ডের একদম প্রথম দিকের বিখ্যাত কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার এই রোম্যান্টিক পিরিয়ডটা কি? রোম্যান্টিক পিরিয়ডের আগে ইংল্যান্ডে যে পিরিয়ডটা ছিল সেটার নাম হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটাররা কি করতো, যে ক্লাসিক্যাল পিরিয়ডে যে সমস্ত লেখালেখি হয়েছিল, ক্লাসিক্যাল পিরিয়ড বলতে একদম স্বর্ণযুগের কথা বলা যায়, গ্রিক রোমের ক্লাসিক্যাল পিরিয়ড, সেই ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটারদের লেখাকে অনুকরণ করার চেষ্টা করত এবং খুব রেশনালিস্টিক লেখালেখি হতো, যুক্তিবাদী লেখালেখি হতো, কল্পনার কোনো জায়গা ছিল না, প্রকৃতির কোনো জায়গা ছিল না নিও ক্লাসিক্যাল পিরিয়ডে। তারপরে যে ভাষা হতো লেখার, সেগুলো খুব কঠিন ভাষা হতো, যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারত না। খুব পড়াশোনা করা মানুষজন ওই লেখালেখি বুঝতে পারত, কিন্তু সাধারণ মানুষ নিও ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটারদের লেখা খুব একটা ভালো বুঝতে পারত না। এইবার এই লেখার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনটা একটা মাইলস্টোন পেরোয় 1798 সালে লিরিক্যাল ব্যালেডস নামে একটা বই পাবলিশের মধ্যে দিয়ে, কবিতার বই। বইটা কারা পাবলিশ করেছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিচ। এইবার এখান থেকে রোম্যান্টিক পিরিয়ড শুরু। এবার রোম্যান্টিক পোয়েমের বৈশিষ্ট্য কি, যেটা আমরা যদি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সাথে একটুখানি ট্যালি করে ভাবি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বৈশিষ্ট্য কি? যুক্তিবাদী, যেখানে কল্পনার কোনো জায়গা নেই। রোম্যান্টিক পিরিয়ড ঠিক তার উল্টো, কল্পনাটাই এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হাই ইমাজিনেশন। রোম্যান্টিক পিরিয়ডে আর একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি, নেচার, যেটা নিও ক্লাসিক্যাল পিরিয়ডে একদমই ছিল না। রোম্যান্টিক শব্দের অর্থ হচ্ছে নোয়িং দ্য আননোন, অজানাকে জানা। আমি যেটা একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো তোমরা একটা ফুল দেখছো। ইভেন ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস বলে একটা কবিতা আছে। ড্যাফোডিলস কিন্তু ইংল্যান্ডের একটা খুব সাধারণ ফুল, যেখানে সেখানে দেখা যায়। এবার নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি যদি কোনো ড্যাফোডিলসকে নিয়ে কবিতা লেখে, তাহলে সে কীভাবে লিখবে? ওই ফুলটাকে দেখিয়ে, ফুলটাকে কিভাবে রয়েছে, কোথায় ফুটেছে, কেমনভাবে রয়েছে, সেইটা লিখে দেবে। আর রোম্যান্টিক পিরিয়ডের ফুলটা নিয়ে কবিতা কিভাবে লিখবে? ওই ফুলটা কবির মনে কি এফেক্ট ফেলছে, ওই ফুলটা দেখে কবির কি মনে হচ্ছে, সেইটা লিখবে রোম্যান্টিক পোয়েটরা। আর নিও ক্লাসিক্যাল পিরিয়ডরা ফুলের অবস্থান, ফুল কেন ফুটেছে, কিভাবে ফুটেছে, এই সমস্ত লিখবে, কারণ তারা রেশনাল, যুক্তিবাদী। আর রোম্যান্টিক পিরিয়ডের কবিরা ইমাজিনেটিভ, কল্পনাপ্রবণ। আরেকটা রোম্যান্টিক পিরিয়ডের সব থেকে বড় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে, এবং লিরিক্যাল লেখা হবে, একটা ছন্দ থাকবে, লিরিক থাকবে। এই হলো মোটামুটি রোম্যান্টিক পিরিয়ড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার একটু পড়া যাক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে। কি বলছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্রট ইন দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস ইন 1798। যেটা বললাম যে ব্রট ইন কোনো কিছু ইন্ট্রোডিউস করা, ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট
এটা একটা মুভমেন্ট, আন্দোলন। সেই আন্দোলনটার ইন্ট্রোডিউস করেছিল লিরিক্যাল ব্যালাডস 1798 সালে পাবলিশের মধ্যে। লিরিক্যাল ব্যালাডস একটা কবিতার বই, কাব্যগ্রন্থ বলতে পারো। দ্যাট হি হ্যাড জয়েন্টলি রিটেন উইথ অ্যানাদার রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেলর কোল্ট্রিজ। ওরা দুজন মিলে লিখেছে এবং এইটা দিয়ে রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে। দ্য পোয়েটস ওয়ার কানেক্টেড, পোয়েটস বলতে কোল্ট্রিজের কথা বলছে, ওয়ার্ডসওয়ার্থের কথা বলছে, উইথ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি অ্যান্ড দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট, ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন যে যেটা রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের যে ল্যাঙ্গুয়েজ, মানুষ যে ভাষায় কথা বলে, মানুষ যে ভাষা বোঝে, সেই ভাষা দিয়েই কবিতা লিখতে হবে। ওই প্রচণ্ড কঠিন শব্দ, অর্নামেন্টেড ল্যাঙ্গুয়েজ যেটা নিউক্লাসিক্যাল পোয়েটরা করতো, ও সমস্ত করে লাভ নেই, কারণ ওতে সাধারণ মানুষের মন ছোবে না, সাধারণ মানুষ কিছু বুঝতে পারবে না। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ রোট মাচ অফ হিজ পোয়েট্রি ইন দ্য লেক ডিস্ট্রিক্ট ইন কাম্ব্রিয়া, ইংল্যান্ডের একটা জায়গা, সেখানে উনি লিখেছেন বেশিরভাগ কবিতা। ওয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে বড় হয়েছিল। ইন হিজ পোয়েট্রি হুইচ হি ডেসক্রাইবড অ্যাজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন ওয়ার্ডসওয়ার্থ এটা লিরিক্যাল ব্যালাডসের প্রিফেসে এই কথাটা বলেছে। কি বলছে যে কবিতা কি ওয়ার্ডসওয়ার্থের মতে? স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস ওভারফ্লো মানে উপচে পড়া, অফ পাওয়ারফুল ইমোশন মানে আবেগ, যে ইমোশনটা হবে পাওয়ারফুল, রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, যেটা ধরো আমি সহজ করে বোঝাই, তুমি যেতে যেতে একটা খুব সুন্দর দৃশ্য দেখলে, রাস্তা দিয়ে যাচ্ছ কোথাও, একটা খুব সুন্দর দৃশ্য দেখলে, সেই দৃশ্যটা তোমার মনে একটা ছাপ ফেললো। এইবার তুমি তো সাথে সাথে কবিতা লিখতে পারবে না, কারণ তুমি তখন ব্যস্ত হচ্ছে, কোথাও যাচ্ছ। পরে যখন বাড়ি এসে ট্রাঙ্কুইল মানে শান্ত পরিবেশে তুমি বসে রিকালেক্ট করবে, স্মরণ করবে, তখন তোমার কবিতা বেরোবে। এবং সেই স্মরণটা কী হবে? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন। তোমার যে ওই দৃশ্যটা দেখে, যে দৃশ্যটা তোমার ভালো লেগেছে, যে কোনো দৃশ্য হতে পারে, প্রকৃতির দৃশ্য হতে পারে, তোমার কোনো প্রিয় মানুষকে দেখেছো সেই দৃশ্য হতে পারে, কোনো ফুলের দৃশ্য হতে পারে। এবার সেই দৃশ্যটা দেখে তোমার মনে যে ইমোশনটা জেগেছিল, সেই ইমোশনটা পরবর্তীকালে যখন তুমি বাড়ি এসে ঠান্ডা মাথায় বসেছো ট্রাঙ্কুইল সিচুয়েশনে, তখন সেটা তুমি স্মরণ করবে, রিকালেক্ট করবে, এবং তোমার লেখার মধ্যে সেটা ওভারফ্লোড হবে, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত হবে, এবং তখনই কবিতার জন্ম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্য পোয়েট সেলিব্রেটেড হিজ ভেরি পার্সোনাল রিলেশনশিপ উইথ নেচার। প্রকৃতিপ্রেমী ছিল, প্রকৃতির সাথে তার রিলেশনশিপটা তিনি সেলিব্রেট করতেন। ওয়ার্ডসওয়ার্থ দ্য ড্যাফোডিলস, ওনার একটা বিখ্যাত কবিতা, একটা ফুল ড্যাফোডিলস, লিটল লুসি, দ্য ভিলেজ ইডিয়ট, the rivers, the mountains were all part of his experience. Wordsworth went on landscape tours of the Alps, Italy, France, and Switzerland, and discovered a profound love for nature, even as he found respect and sympathy for the ordinary man and woman who toiled hard on the land. শুধুমাত্র প্রকৃতি নয়, ওয়ার্ডসওয়ার্থ অর্ডিনারি ম্যানদের নিয়ে কবিতা লিখত, যেমন সলিটারি রিপার, তার একটা কবিতা আছে, যারা টয়েলড হার্ড, খুব কঠোরভাবে পরিশ্রম করতো ল্যান্ডে, সাধারণ মানবী। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয়, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789 ইমপ্রেসড আপন হিম দ্য আলটিমেট ভ্যালুজ অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। ফ্রেঞ্চ রেভলিউশন তোমরা অনেক ইতিহাসে পড়েছো। ফ্রেঞ্চ রেভলিউশনের যে আইডিয়ালস, লিবার্টি, সাম্য, মৈত্র, স্বাধীনতা, এইটা রোম্যান্টিক পোয়েটদের উপরে, পার্টিকুলারলি ওয়ার্ডসওয়ার্থের উপরে প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছিল। আমি আর ডিটেলে যাচ্ছি না কীভাবে কী প্রভাব ফেলেছিল, এত কিছু আমি বলছি না। যাই হোক, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ মেড পোয়েট লরিয়েট ইন 1843। তাকে পোয়েট লরিয়েট করেছিল, একটা উপাধি। এই হলো মোটামুটি ওয়ার্ডসওয়ার্থ। আর ওয়ার্ডসওয়ার্থের কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা আমি বলে রাখি, এইটা অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো টাইটেল নয়, ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থ কোনো টাইটেলে দেয়নি কবিতাটার। কবিতাটা বেরিয়েছিল কালেক্টেড পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। কালেক্টেড পোয়েমসে এই কবিতাটা বেরিয়েছিল। এটার কোনো টাইটেল ছিল না। পরে তোমাদের বইতে এটা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বলে পাবলিশ করা হয়েছে, কারণ কবিতাটা লেখা হয়েছিল, কম্পোস্ট মানে রিটেন, রচিত, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে, সেই জন্য কবিতাটার নাম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটা যখন তিনি লিখেছেন তখন অ্যাকচুয়ালি
উনি উনি অ্যাকচুয়ালি ফ্রান্সে যাচ্ছিলেন তার বোন ডরোথি ওয়াটসওয়ার্থের সাথে। একদিন সেটা দেখা করতে। অ্যানিটি ভ্যালন তার নাম। তা ওয়েস্টমিনস্টার ব্রিজটা অ্যাকচুয়ালি লন্ডনে অবস্থিত থেমস রিভারের ওপরে। এবার ওয়াটসওয়ার্থ ফ্রান্সে যাচ্ছেন তার বোনের সাথে, তখন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন। লন্ডন থেকে ডোভার বিচ, মানে ডোভার বিচ থেকে পরে ফ্রান্সে যেতে হবে, লন্ডন থেকে ডোভার বিচে যাচ্ছে, তার মাঝপথে এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা পড়েছে, যেটা থেমস রিভারের ওপরে। তাহলে লন্ডন থেকে ডোভার বিচে যাচ্ছে, তারপরে সেখান থেকে ফ্রান্সে যাবে ডোভার বিচ টপকিয়ে। এবার এই মাঝপথে তিনি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে কবিতাটা লেখেন তার ঘোড়ার গাড়িতে। সেই জন্য কবিতার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড মানে রিটেন, রচিত। ঠিক আছে।